পরের যে কনসেপ্টটা আছে, পরের কনসেপ্টটা হচ্ছে গিয়ে গাউসের সূত্র, গাউস ল। ওইটা গাউস লটা হচ্ছে একটু রিলেটিভলি টাফ। ওকে, এটা হচ্ছে কি আজকে তো অনেকে আসা নাই বা ক্লাসে প্রেজেন্ট নাই, বিকজ আছে যেহেতু টাইমের বাইরে ক্লাস নিচ্ছি। নেক্সট সানডেতে আমরা নিউ কন্টেন্ট শুরু করব। ওকে, আজকে হচ্ছে কি আমরা একটা ক্যাপাসিটর প্যারালাল থাকলে বা সিরিজে থাকলে কিভাবে হবে সেটা নিয়ে দেখলাম, এনার্জি নিয়ে কিছু কাজ করলাম। এখন আমরা কিছু ম্যাথ করব। ওকে, কিছু ম্যাথ প্রবলেম সলভ করব, তোমরা একটু হেল্প করবা, তোমরাও নিজেরা করবা। আমরা হচ্ছে শুরু করি কিছু ম্যাথ। এখানে হচ্ছে দুইটা ক্যাপাসিটর আমি দিলাম। এই ক্যাপাসিটর হচ্ছে C1, এটা হচ্ছে C2, আর এইখানে এই ক্যাপাসিটর এটা হচ্ছে গিয়ে C3। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে একটা ব্যাটারির সাথে কানেক্টেড বা একটা সোর্সের সাথে কানেক্টেড। সোর্সের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে গিয়ে 12 ভোল্টেজ। আমরা হচ্ছে গিয়ে এখানে বললাম C1 ইকুয়ালস টু C2 ইকুয়ালস টু C3, সবাই হচ্ছে গিয়ে 2 মাইক্রোফ্যারাড, সবাই হচ্ছে গিয়ে 2 মাইক্রোফ্যারাড। তো এখন আমাদেরকে তোমাদের ফার্স্ট কোশ্চেন তোমরা করবা, সেটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন করবা, নাম্বার 1। নাম্বার 2 যেটা করবা সেটা হচ্ছে গিয়ে যেটা বলছি আমি, if we remove C3, will be there any change in stored energy? ওকে, এটা আমাদেরকে করতে হবে যে এখানে হচ্ছে গিয়ে তিনটা ক্যাপাসিটর আছে, C1 C2 C3, তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর, সেটা তোমরা পারবা, অনেক সহজ। নাম্বার 2 ক্যালকুলেশন করতে হবে যে আমি যদি C3 ক্যাপাসিটরটা সরিয়ে দেই তাহলে এই সার্কিটে যে এনার্জি স্টোর হবে সেই স্টোরড এনার্জির উপর কোনো ইফেক্ট ক্রিয়েট করবে কিনা বা কোনো স্টোরড এনার্জি কোনো চেঞ্জ আসবে কিনা, এটা ম্যাথমেটিক্যালি আমাদেরকে শো করতে হবে। বলো, এটা কি পারবে না করে দিব? 1 নাম্বারটা করে ফেলো, 1 নাম্বারটা করে আমাকে জানাও, ক্যালকুলেটর হাতে নাও, 1 নাম্বারটা সলভ করে আমাকে বলো কত আসছে। আমিও করি 1 নাম্বারটা, দেখি তো কত আসে। হ্যাঁ, 1 নাম্বারটা আসছে 3 মাইক্রোফ্যারাড, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আসছে হচ্ছে গিয়ে 3 মাইক্রোফ্যারাড। এবার আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা কিভাবে করব বলো দেখি। স্যার 2 নম্বরে কি কোনো কিছু মাইনাস করতে হবে, মানে 2 নাম্বারটা প্রিভিয়াস কোনো স্টোরড কিছু এনার্জি থেকে? মাইনাস করতে হবে কিনা, হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বারটা যেটা করব, প্রথমে C3 কে রেখে আমরা এনার্জি ক্যালকুলেশন করব। ওকে, C3 রাখলাম, C2 আছে, C2 C1 C2 আগে থেকে তো ছিল, C3 কে রেখে প্রথমে আমরা দেখলাম ক্যাপাসিট্যান্স কত এসছে, 3 মাইক্রোফ্যারাড। একটা কাজ করি, আমরা এনার্জিটা ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে। when C3 থাকবে তখন এনার্জিটা মনে করো আমি U1 বললাম, এটা কত হবে, হাফ CV স্কয়ার, তাই না? হাফ এর ভ্যালু হাফ রাখলাম, C এর বদলে কত লিখবো, 3 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু কত লিখবো, 12 স্কয়ার, তাই না? এটাই লিখবো না? কত আসে চেক করো তো। এটা 12 স্কয়ার ইন্টু 3 ডিভাইডেড বাই 2, এটা আসে 2.16, 10 ইনভার্স 4 জুল। যখন আমি C3 কে রেখে এনার্জিটা ক্যালকুলেশন করলাম তখন এনার্জিটা এরকম এসছে। বাট আমি যদি C3 কে সরায় নেই, ঠিক আছে, C3 কে যদি আমি সরায় নেই তখন আমাদের ক্যাপাসিট্যান্স কি 3 মাইক্রোফ্যারাডই থাকবে না ডিফারেন্ট আসবে বলো তো? স্যার ডিফারেন্ট আসবে। হ্যাঁ, তো আমি লিখবো when C3 is removed, when C3 is removed equivalent capacitance কত আসবে, এই যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করব, কারণ 2 ইনভার্স প্লাস 2 ইনভার্স প্লাস ইনভার্স, এটা কত আসে, এটা মনে হয় 1 আসে, তাই না? 1 আসবে। তখন আমাদের এনার্জি কত হবে, সেই এনার্জিকে আমি যদি U2 দিয়ে এক্সপ্রেস করি তখন কি হবে, হাফ
সি ভি স্কোয়ার, তখন আমি কি লিখবো হাফ সি এর বদলে লিখবো 1 ইন্টু 10⁻6, আর এখানে ভি এর বদলে কত লিখবো 12 স্কোয়ার। এটাই লিখবো না, বলো দেখি স্যার কত 7.2 into 10 to the power inverse 5. 7, গুড, 7.2 10⁻5 জুল। তাহলে এনার্জি কি চেঞ্জ আসছে নাকি আসে নাই? অবভিয়াসলি এসছে। ওকে, এবং এনার্জি কি একটু কমে গেছে, আগে ছিল -4 এখন হয়ে গেছে -5, কমে গেছে এনার্জি। ওকে, তো এইভাবে আমরা কাজ করলে দিলে তুমি 4 পেয়ে যাবা। কত সহজ একটা ম্যাথ, বোর্ডে আসছিল এই ম্যাথটা। ঠিক আছে, কোন একটা বোর্ডে 2019 এসেছিল কোন একটা বোর্ডে। বুঝা গেছে? ওকে, এবার আমরা আরেকটা স্যার ম্যাথ। হ্যাঁ বলো। স্যার তাহলে এখানে কি আমরা জাস্ট ওয়ার্ডস এ লিখে দিব যে চেঞ্জ আসছে, কোনো মাইনাস করতে হবে না? না না, যদি বলে যে এখানে বলা আছে উইল বি দেয়ার ইন চেঞ্জ, তুমি বলবা কি যে হিয়ার u1 নট ইকুয়ালস টু u2, দেয়ারফর চেঞ্জ আসবে। আর যদি বলা হয় যে হাউ মাচ চেঞ্জ, তখন তুমি মাইনাস করে দিবা যে কোনো একটা থেকে একটা। ওকে ওকে স্যার। ওকে, তো এভাবে আমাদের ক্যালকুলেশনটা আমরা পারবো করতে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা আরেকটা ম্যাথ করি, আসো। ক্যাপাসিটর থেকে যখন ম্যাথ আসবে তখন দেখবা কি অনেক সহজ কিছু ম্যাথ আসবে। আসো আমরা একটু বোর্ডের আরেকটা কোশ্চেন সলভ করি। এখানে যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনকেই আমরা একটু ঘুরে ফিরিয়ে দেব। এটা হচ্ছে সি থ্রি ছিল, এখানে একইভাবে এটা 12 ভোল্টেজ ছিল। নাম্বার 1, তুমি যে কাজটা করবা, নাম্বার 1 আমাদেরকে করতে হবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন করতে হবে 3 মার্কের জন্য। এটা অলরেডি আমরা করে ফেলেছি লাস্ট ম্যাথে। এটা অ্যান্সার কত এসেছিল তোমরা নিশ্চয়ই করেছো, 3 মাইক্রোফ্যারাড। এটাই করবা, মার্কস পেয়ে যাবা 3 মার্কস। নাম্বার 2টা একটু ডিফারেন্ট। নাম্বার 2 এর কনসেপ্টটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে অ্যারেঞ্জ দ্য ক্যাপাসিটর, arrange the capacitor so that we get maximum stored energy. Okay, so that we get maximum stored energy, এভাবে একটা কোশ্চেন এসেছিল। ক্যাপাসিটর গুলোকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। কিভাবে অ্যারেঞ্জ করব, তিনটাকে আমি সিরিজে কানেকশন দিতে পারি, আবার তিনটাকে প্যারালাল দিতে পারি, দুইটা সিরিজ একটা প্যারালাল আছে, দুইটা প্যারালাল একটা সিরিজ দিতে পারি, 4 ভাবে কানেকশন দিতে পারি। পারি না এইভাবে? এখন এই 4 ভাবে কানেকশন দিয়ে আমরা চেক করব যে কোন কেসে ক্যাপাসিটেন্সটা, কোন কেসে এনার্জিটা সবচেয়ে বেশি আসবে। বুঝতে পেরেছি? কোন কেসে এনার্জিটা সবচেয়ে বেশি আসবে। এখন এনার্জিটা তুমি যদি এইভাবে কানেকশন দাও, ঠিক আছে, আমরা একটু কেস নাম্বার 2টা এইভাবে করব। আমরা একবার কানেকশন এইভাবে দিতে পারি, এইভাবে দিলে দেখো, খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে একটু বলি এনার্জির ফর্মুলা কি, হাফ সি ভি স্কয়ার। বলো তো এই ক্যাপাসিটর গুলাকে যদি আমি একটা একটা করে অ্যারেঞ্জ করি, কোনটা সিরিজে কোনটা প্যারালালে নিয়ে কাজ করতে থাকি, তাহলে কি এই এনার্জির ফর্মুলাতে সি এর ভ্যালু চেঞ্জ হবে না ভি এর ভ্যালু চেঞ্জ হবে? বলো দেখি। স্যার সি এর ভ্যালু। সি এর ভ্যালু চেঞ্জ হবে, তার মানে ভি ফিক্সড। এখন এনার্জিটা ডিপেন্ড করতেছে সি এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তার মানে যেই সার্কিট কম্বিনেশনে অথবা যেই অ্যারেঞ্জমেন্টে সি এর ভ্যালু ম্যাক্সিমাম আসবে, ওই অ্যারেঞ্জমেন্টে এনার্জিটা কি হবে, ম্যাক্সিমাম আসবে। তখন আমি কি করব, এই সার্কিট গুলাকে বারবার অ্যারেঞ্জ করে সি এর ভ্যালু চেক করব। যেই কেসে সি এর ভ্যালু সবচেয়ে বেশি আসবে, ওই কেসে কি হবে, এনার্জিটা ম্যাক্সিমাম আসবে। তো এখন এই কম্বিনেশনে তুমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত পেয়েছিলাম আমরা, 3 মাইক্রোফ্যারাড। এখন যদি আমি এইভাবে কম্বিনেশন করি, অ্যারেঞ্জ করি, তাহলে দেখো তো এটা কত আসে ইকুইভ্যালেন্ট, এই কম্বিনেশনে কত আসে একটু চেক করে দেখো তো ক্যালকুলেটর নিয়ে।
2 প্লাস 2 4, তারপর কি হবে 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স, এটাকে আবার ইনভার্স করব, এটা আসে 1.33 মাইক্রোফ্যারাড, রাইট? ওকে, তিনটাকে আমরা সিরিজে দিয়ে দিই, এভাবে দিয়ে দিই। তাহলে বলো তো এখানে ইকুইভ্যালেন্ট কত আসে? 2 ইনভার্স প্লাস 2 ইনভার্স প্লাস 2 ইনভার্স, এটাকে আবার ইনভার্স করো, 0.67 মাইক্রোফ্যারাড। আর যদি সবগুলাকে আমরা প্যারালাল দিয়ে দেই তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত আসে বলো দেখি? 2 প্লাস 2 প্লাস 2 কত আসে? 6 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা কি বুঝলাম? এনার্জিটা কোন কেসে বেশি, কোন অ্যারেঞ্জমেন্টে এনার্জিটা সবচেয়ে বেশি আসবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। কোন কোন অ্যারেঞ্জমেন্টে? ফোর্থ অ্যারেঞ্জমেন্টে। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে একটু বলে নিব যে ইন 2 নম্বর যখন শুরু করব আমরা কিছু স্টেটমেন্ট লিখে নিব, কিছু কথাবার্তা লিখে নিব। আমরা বলবো as we see বা as we following যে stored energy is directly proportional to capacitance and voltage is fixed here. So in that case, when we'll get maximum capacitance, maximum equivalent capacitance, we will get maximum stored energy. So we have the arrangements are below. So arrangement number 1 capacitance, arrangement number 2, arrangement number 3, arrangement number 4 capacitance গুলো ক্যালকুলেশন করবা। তারপর তুমি বলবা in the above fourth arrangement we get maximum equivalent capacitance in fourth arrangement. So that is why we will get more or maximum stored energy if we arrange the capacitance all are in parallel connection. হয়ে গেল। ওকে, তার মানে তুমি বুঝতে পারলা যে ক্যাপাসিটর আমার একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক আর 10টা থাকুক, সবগুলাকে আমি যদি প্যারালালি কানেকশন করে দেই আমি ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি পাবো? ম্যাক্সিমাম পাবো। বলো তো এটা কেন? বলো দেখি। প্যারালালে করলে ম্যাক্সিমাম কেন পাই? কারণ প্যারালালে করলে সবগুলো তো অ্যাডিশন হয়ে যাচ্ছে, আর এখানে তো ইনভার্স আসতেছে, কারণ ইনভার্স করলেই তো কমে যাচ্ছে, এই কারণে। বুঝতে পেরেছো ম্যাথটা? ওকে, এটা ক্লিয়ার তো কনসেপ্টটা এই ম্যাথের জন্য? জি স্যার। ওকে, এবার আমরা আরেকটা ম্যাথে আসি। আসো, তোমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটা কি মনে আছে ফর্মুলা? প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলা কি মনে আছে বলো? আমরা হচ্ছে এখানে দুইটা প্লেট এখানে একটা ক্যাপাসিটর নিয়েছি, এই ক্যাপাসিটরের সারফেস এরিয়া হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার স্কোয়ার, আর এইখানে আমরা আরেকটা ক্যাপাসিটর নিয়েছি, এটাও প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটার এরিয়া হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, both are connected with 20 volt both are connected with a cell with potential difference 20 volt. ওকে, এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা হচ্ছে আরেকটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। বোথ ক্যাপাসিটরকে আমরা 20 ভোল্ট একটা ব্যাটারির সাথে কি করেছি? কানেকশন দিয়েছি। ওকে, এখন আমাদের এই ক্যাপাসিটরে হচ্ছে গিয়ে মনে করো 2 মিলি কুলম্ব চার্জ স্টোর হচ্ছে, আর এই ক্যাপাসিটরে হচ্ছে গিয়ে মনে করো 4 মিলি কুলম্ব চার্জ স্টোর হচ্ছে। মিলি কুলম্ব মানে 10⁻³ আমি আবার বলছি, এই ক্যাপাসিটরে 3 মিলি কুলম্ব চার্জ স্টোর হচ্ছে, এই ক্যাপাসিটরে 4 মিলি কুলম্ব চার্জ স্টোর হচ্ছে। এই ক্যাপাসিটরের প্লেট, যে প্লেট আমরা ইউজ করেছি প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ওই প্লেটের সারফেস এরিয়া হচ্ছে 4 সেন্টিমিটার স্কয়ার, আর এটা সারফেস এরিয়া হচ্ছে 2 সেন্টিমিটার স্কয়ার। আর প্রত্যেকটার ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে গিয়ে কত? 20 ভোল্টেজ।
এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে ডায়াগ্রাম নাম্বার 1, এটা হচ্ছে ডায়াগ্রাম নাম্বার 2। নাম্বার এ আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ফাইন্ড ফাইন্ড প্লেট ডিফারেন্স, ফাইন্ড প্লেট ডিস্টেন্স। ঠিক আছে, ফাইন্ড প্লেট ডিস্টেন্স ইন ফিগার 1, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এ। আর কোয়েশ্চেন নাম্বার বি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বি হচ্ছে গিয়ে, আমি অনেক বড় স্টেটমেন্ট আমি ছোট করে বলি। কোয়েশ্চেন নাম্বার বি হচ্ছে গিয়ে এমন যে 1 নাম্বার যে ক্যাপাসিটর, 1 নাম্বার ডায়াগ্রামে যে ক্যাপাসিটর এন্ড 2 নাম্বার ডায়াগ্রামে যে ক্যাপাসিটর আছে, এই দুটো ক্যাপাসিটরের প্লেটগুলোর মাঝখানে ডিসটেন্সটা কতটুকু হলে, প্লেটগুলোর মাঝখানে ডিসটেন্সটা কিরকম হলে বা কতটুকু হলে দুইটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের ভ্যালু একই রকমই আসবে। আমি আবার বলছি, এই যে দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, এই দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানে প্লেটগুলোর ডিফারেন্স কিরকম হলে প্লেটগুলোর মাঝখানে ডিফারেন্স গ্যাপটা কিরকম হলে দুইটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স একই রকমই হবে। ওকে, এটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার বি। তো এটাও একটা বোর্ডে আসছে এই কোশ্চেনটা। আমরা যদি এ নাম্বারটা সলভ করতে চাই, কিভাবে করব বলো দেখি। আমরা সি ইকুয়ালস টু কত জানি? কিউ সি ইকুয়ালস টু ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি বলো দেখি? কি? সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। আর হোয়াট অ্যাবাউট সি? প্যারালাল প্লেটে ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি মনে আছে? এপসিলন এ ডিভাইডেড বাই ডি। আর এখানে কি আছে? কিউ ডিভাইডেড বাই ভি। সব আমাদের কি ক্যালকুলেশন করতে হবে? ফাইন্ড প্লেট ডিসটেন্স। ডি এর ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। তাহলে ডি কত হবে বলো দেখি? এপসিলন এ ভি ডিভাইডেড বাই কিউ। এপসিলন নটের ভ্যালু কত? 8.854, 10 ইনভার্স মাইনাস 12। এর ভ্যালু কত? 4 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে মিটার স্কোয়ার নিলে কত হবে বলো দেখি? 10 ইনভার্স 4। ওকে, আর এখানে ভোল্টেজ কত? 20 ভোল্টেজ। এখানে আমি লিখে দিলাম 20 ভোল্টেজ। আর কিউ এর ভ্যালু কত? 2 মিলিকুলম। 2 ইনটু 10 ইনভার্স 3। কি সবাই বুঝতে পেরেছে এটা? ওকে, কত এসছে? এটা আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা আমরা করলে ডি এর ভ্যালু চলে আসবে। এখন আমরা না করি, এভাবে আমরা সলভ করতে পারবো। এটা হচ্ছে এ নাম্বার হয়ে গেল। এবার আমাদের বি নাম্বারে সলভ করতে হবে। বি নাম্বারে বলেছে বা আস্ক করছে, আমি আবার বলছি, হোয়াট অ্যাবাউট দ্য ডিসটেন্স বিটুইন টু প্লেট? ডিসটেন্স বিটুইন টু প্লেট, ডিসটেন্স অফ দ্য প্লেট বিটুইন distance between two plates of the both capacitors so that we will get same capacitance. সেম ক্যাপাসিটেন্স পাওয়ার জন্য তাদের মাঝখানে ডি1 আর ডি2 কি রকম হইতে হবে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো আমরা করে ফেলে। আসো কিভাবে করব, মুছে দেই এই নাম্বারটা। এটা পারবা এই নাম্বারটা। এবার আমরা বি নাম্বারটা সলভ করি। বি নাম্বারটা সলভ করব এভাবে। সেম ক্যাপাসিটেন্স পাইতে হলে আমাদের C1 = C2 হবে। C1 কত হইলো? এপসিলন A1 বাই D1। এটা কত হবে? এপসিলন নট A2 বাই D2। এবার D2টাকে এ পাশে নিয়ে আসো, উপরে চলে যাবে, D1 নিচে চলে যাবে। এপসিলন নট ক্যান্সেল। এখানে হবে কি? A2, এখানে হবে A1। A2 এর ভ্যালু কত? 4 সেন্টিমিটার স্কোয়ার। আর A2 এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। আর A1 এর ভ্যালু কত? 4 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত হলো? 1/2। আর এখানে কত হলো? D2 বাই D1। তাহলে D2 কত হবে? 2 ইন্টু D1। তার মানে কি বুঝলাম আমরা? আমরা বুঝলাম যে সেকেন্ড ডায়াগ্রামে যে ক্যাপাসিটর দেওয়া আছে, ওই ক্যাপাসিটরের প্লেটগুলোর মাঝখানে গ্যাপটা যদি ফার্স্ট ক্যাপাসিটরের প্লেটগুলোর মাঝখানে গ্যাপের টুয়াইস হয়, তবেই কেবলমাত্র দুইটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কি হবে? সেম হবে। বুঝতে পেরেছি ম্যাথটা কিভাবে করতে হয়েছে? বলো, কোনো কনফিউশন আছে?
স্যার আমাদের কি এখানে ডিসটেন্স যুক্ত মানে পুরো অ্যান্সারটা বাহির করে দেখাতে হবে নাকি এভাবে করলেই হয়ে যাবে ম্যাথটা? এভাবে রাখলেই হবে, সমস্যা নাই। আমাদের যেহেতু বলেছে যে কিরকম হওয়া দরকার, রিলেশন জানতে চাচ্ছে, সো রিলেশন জানতে চাইলে আমরা এভাবে করতে পারবো। তবে তুমি যদি ভ্যালু বের করতে চাও, তুমি কিন্তু D1 কিন্তু এ নাম্বারে পেয়ে গেছো, D1 এর ভ্যালুটা বসিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে D2 পেয়ে যাবে। তবে তুমি বলবা যে আমাদের যেহেতু রিলেশন জানতে চাচ্ছে আর ভ্যালু জানতে চাচ্ছে না, তো আমরা রিলেশনটা লিখে দিলে হয়ে যাবে। ওকে, আর ভ্যালু লেখার দরকার নাই। এই ম্যাথটাও 2015 কোন একটা বোর্ডে আসছিল। ওকে, তো ক্যাপাসিটর থেকে যখন কোয়েশ্চেন হবে অবশ্যই অ্যান্সার করার ট্রাই করবা, কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ছোট হয়। আর যখন ইলেকট্রিক ফিল্ড থেকে কোয়েশ্চেন হবে তখন চেষ্টা করবা ভালো মতো করে পড়বা, পড়ে অন্যান্য অপশনগুলো ভালো মতো করে দেখবা ওই চ্যাপ্টারগুলো থেকে পারো কিনা। যদি পারো তার ইলেকট্রিক ফিল্ড থেকে কোয়েশ্চেন না করা ট্রাই করবা, কারণ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভেক্টর তো ওইটার কোশ্চেনটা অ্যান্সারটা অনেক লেন্দি হয়, বাট কোশ্চেন ইজি হয়। তো অন্যান্য কোশ্চেন ভালো মতো করে পড়লে যদি না পারো সেক্ষেত্রে তুমি ইলেকট্রিক ফিল্ড করতে যাবা। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট সানডেতে তোমাদের হচ্ছে গিয়ে ক্লাস যেটার উপর হবে সেটা হচ্ছে গাউসের ফর্মুলা বা গাউসের ল। গাউসের ল হচ্ছে গিয়ে একটু রিলেটিভলি একটু টাফ আছে। ওকে, এই জন্য হচ্ছে গিয়ে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, কোশ্চেন করতেই থাকবা যতক্ষণ না পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার না হবে, কোশ্চেন করতেই থাকবা। কারণ গাউসের ল তুমি যদি না বুঝো এই চ্যাপ্টারে এমসিকিউ থেকে অনেক মার্কস তোমার মিস হয়ে যাবে। ওকে, স্পেশালি অ্যাডমিশন টেস্টে গাউসের ল থেকে অনেক কোশ্চেন হয়, কারণ স্টুডেন্টরা গাউসের লটাকে স্কিপ করে যায়, পরে দেখা যায় বোর্ডে গিয়ে ওইখান থেকে অনেক কোশ্চেন হয়, আই মিন অ্যাডমিশন টেস্টে গিয়ে। তো অ্যাডমিশন টেস্টে ভালো একটা রেজাল্ট করতে হলে তোমাকে পড়তে হবে। আর তাছাড়া তুমি যদি মনে করো পরবর্তীতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা এগুলো পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং বলে এইগুলা নিয়ে পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমার গাউসের ল কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ইভেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলেও তোমার গাউসের ল অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো ওইটা অনেক কনসেপ্টটা কঠিন হলেও ম্যাথ অনেক সহজ। ঠিক আছে, তুমি যখন কনসেপ্টটা দেখবা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু তুমি যখন অ্যাপ্লিকেশন করতে যাবো তখন দেখবা অনেক তাড়াতাড়ি ম্যাথ হয়ে যাচ্ছে। ওকে, সো আশা করি তোমরা নেক্সট ক্লাসটা আরো মনোযোগ দিয়ে করবা। এন্ড হোমওয়ার্কগুলোও ভালো মতো করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেই হোমওয়ার্ক গুলো আমি তোমাদেরকে আরেকবার একটু বলে দেই। লাস্ট ক্লাসে হোমওয়ার্ক কিন্তু তোমরা কেউ করো নাই, ঠিক আছে? তোমরা কিন্তু হোমওয়ার্ক গুলো করছো না। হোমওয়ার্ক না করলে কিন্তু পড়াশোনা করে কোনো লাভ হবে না, সব ভুলে যাবা। ঠিক আছে, আমি হচ্ছে কি কোশ্চেন গুলো আলোচনা করে দেখা তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি। সেকেন্ড পার্ট, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ইংলিশ কোশ্চেন। এই দেখো ক্যাপাসিটর থেকে এই যে 5 নাম্বার বরিশাল বোর্ডে যে ম্যাথটা আসলে এই ম্যাথটা একটু আগে আমরা করলাম। 6 নাম্বার কোশ্চেন এটাও করেছি আমরা, 6 নাম্বার কুমিল্লা বোর্ডে এসেছে। তারপর হচ্ছে গিয়ে এই যে 10 নাম্বার কোশ্চেন হচ্ছে টু গেট ম্যাক্সিমাম স্টোরড এনার্জি হাউ শুড উই চেঞ্জ দ্য সার্কিট, সার্কিট চেঞ্জ করে দেখাতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা কোশ্চেন করেছি, এটা হচ্ছে গিয়ে এই যে এই কোশ্চেনটা এখন পড়লাম, ক্যালকুলেট দ্য স্টোর পোটেনশিয়াল এনার্জি so that both capacitor will be same, both capacitor same হওয়ার জন্য আমাদের কতটুকু প্লেসড রাখতে হবে, এটা আমরা ঢাকা বোর্ড, দেখো ঢাকা বোর্ড 2016 এ আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে আরেকটা কোশ্চেন আছে এখানে, এটাও পারবা তোমরা, ঠিক আছে? তারপর এখানে আরেকটা ক্যাপাসিটর নিয়ে কোশ্চেন হয়েছে, এখানে কে এর ভ্যালু 5, এখানে কে এর ভ্যালু 0, এটা ভ্যাকুয়াম দেখা আছে বলে কে এর ভ্যালু আমরা 1 নিয়ে কাজ করব। ওকে, এবার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে ম্যাথগুলো আছে 2015 2016 দুইটা পেয়েছো, এগুলো একটু করে ফেলবা, করলে দেখবা মাথায় ঢুকতেছে। ওকে, এই তো তোমাদের শীটটা মনে হয় দেওয়া আছে, তোমরা আরেকবার খুঁজে বের করে ম্যাথগুলো করে ফেলবা। যাই হোক, আজকে তাহলে আমরা ক্লাসটা এই পর্যন্তই করলাম। নেক্সট ক্লাস আশা করি তোমরা আরো মনোযোগ দিয়ে করবা, আরো বেশি কোয়েশ্চেন করবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।